স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। রাজধানীতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে মিরপুরের রূপনগর এবং মোহাম্মদপুরের আদাবরে। রূপনগরে করোনা শনাক্তের হার 46% আর আদাবরে 44%। শনিবার এমন তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া রাজধানীর 17টি থানা এলাকায় শনাক্তের হার 30%-এর উপরে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি যাবে নিয়ন্ত্রণের বাইরে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। এক একটা দিন পার হচ্ছে আর যেন নাগালের বাইরে যাচ্ছে প্রাণঘাতী করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে, পাল্লা দিয়ে বাড়ছে করোনা যুদ্ধে হার মানা মানুষের মৃত্যুর মিছিল। এবার আরও আশঙ্কার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর 2 এলাকায় করোনার সংক্রমণ হচ্ছে সবচেয়ে বেশি, যার মধ্যে মিরপুরের রূপনগরে শনাক্তের হার 46% আর মোহাম্মদপুরের আদাবরে শনাক্ত হার 44%। দায় যদি বলতে চান, এই করোনার যেভাবে ঊর্ধ্বমুখী সংক্রমণ যেভাবে বাড়তেছে, দায় সরকারের এবং আমাদের জনগণের উভয় পক্ষেরই আছে। আমাদের জনসাধারণকে যেটা করা উচিত, এই ভ্যারিয়েন্টের কথা চিন্তা না করে আমাদের স্বাস্থ্যবিধি মানায় জোর দেওয়া উচিত। কঠোর হওয়া লাগে, সে গভর্নমেন্টের সেটা কঠোরতম অবস্থানে যেতে হবে। এছাড়া রাজধানীর 17 এলাকায় শনাক্ত হার 30%-এর উপরে, 23টি থানায় 20%-এর উপরে এবং 7টি থানায় 11%-এর উপরে করোনা শনাক্তের হার। বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। লকডাউনকে ছুটি মনে করে অনেকে বাড়ি যাচ্ছে, স্বাস্থ্যবিধি না মেনে তারা যানবাহনে উঠছে। সুতরাং এই অবস্থা চলতে থাকলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে, দুর্ভোগ আরো বাড়বে। সুতরাং সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। শনিবার এসব তথ্য প্রকাশ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR। জানানো হয়, গত 27 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 50,000 করোনা টেস্ট করা হয়েছে, যেখানে দক্ষিণ সিটিতে করোনা শনাক্তের হার 36% আর ঢাকা উত্তরে শনাক্তের হার 29%। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। 14 এপ্রিল থেকে বের হওয়া যাবে না রাস্তায়, পুরোপুরি বন্ধ রাখা হবে যানবাহন, কলকারখানা ও সরকারি বেসরকারি অফিস। মোড়ে মোড়ে সতর্ক পাহারায় থাকবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে প্রস্তুতি নিয়েছে সরকার। এদিকে আজ সাধারণ লকডাউনের 7ম দিন শেষ হচ্ছে। 12 ও 13 এপ্রিলে কি ধরনের বিধিনিষেধ থাকবে সে ব্যাপারে আজ সিদ্ধান্ত নেবে সরকার। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। প্রথম দফার লকডাউনের 5ম দিনে রাজধানী সড়ক থেকে বিপণী বিতান, সর্বত্র চলছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জীবিকার তাগিদে নিরন্তর ছুটে চলা মানুষ রোগের চাইতে এখন টিকে থাকার সংগ্রামকেই বেশি প্রাধান্য দিচ্ছে, যার ফলে বাড়ছে করোনা রোগী, ঘোষণায় সীমাবদ্ধ লকডাউন। বর্তমানে তো কোনো লকডাউন নাই, এটা তো অ্যাভেলেবেল সবকিছুই চলতেছে। মানুষ কেমন লকডাউন মানবো? এটা যদি বাদ না থাকে, মানুষ তো কর্ম করে খাইতে হবে একটা। আমি তো রোগ হইলেও মরবো, না খেয়ে থাকলেও মরবো। ট্রেনে তাহলে তো নামছি, আমরা তো আর এমনি নামছি না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ বলেছেন, সংক্রমণ কমিয়ে আনতে সবকিছু বন্ধ রাখা ছাড়া উপায় নেই। লকডাউনের বদলে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে মানুষকে ঘরে রাখার পরামর্শ তার। স্বাস্থ্য জরুরি অবস্থা সেটাই সবচেয়ে সর্বোত্তম হতো। তো সত্যিকার লকডাউন হয় তাহলে সেইটা সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখবে, কিন্তু সেটা আমাদের গৃহের মধ্যে যে সংক্রমণ, অর্থাৎ একজন আক্রান্ত হলে তার থেকে অন্যদের সংক্রমণ হওয়ার যে ঝুঁকিটা, সেইটা পুরো কমাবে না। এটা কমাতে হলে আমাদের 18 দফায় একটা দফা ছিল যে ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন। দিনের যেটা আমাদের বলা হচ্ছে সেটা পর্যাপ্ত নয়, এটা ন্যূনতম 14 দিন। আরো ভালো হয় 21 দিন করলে, সবচেয়ে ভালো হয় 28 দিনের কর্মসূচি নিলে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, দ্বিতীয় দফার লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করবে সরকার, যেখানে জরুরি সেবা ছাড়া আর কোনো কিছুই খোলা থাকবে না। কঠোর লকডাউনের ভিতরে কোনো অফিস আদালত খোলা থাকবে না এবং সেখানে শুধু জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। আমরা চাইবো যে 1 সপ্তাহ মানুষজন একদম ঘরে থাকবে। মার্কেট খোলা রাখার দ্বিতীয় দিনেও রাজধানীর বিপণী বিতানগুলোতে মানুষের ব্যাপক ভিড় ছিল। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। লকডাউনের 7ম দিন আজ। আক্রান্ত ও মৃত্যুর ভয়াবহতা ও স্বাস্থ্যবিধি মানছে না মানুষ।
লকডাউনে কতটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি সে খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব বনানীতে, আছেন সহকর্মী আলী তালুকদার। আলী, গণপরিবহনে লকডাউনে কিন্তু যথেষ্ট বিধিনিষেধ নির্দেশনা দেওয়া হয়েছে, কতটুকু মানা হচ্ছে? কারণ আমরা গত এক সপ্তাহ ধরে দেখেছি তেমন কোনো বিধিনিষেধ মানা হয়নি। আজ কি পরিস্থিতি? ধন্যবাদ তাবাসসুম। আসলে গণপরিবহনে যে লকডাউনের নির্দেশনাগুলো রয়েছে, যে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদেরকে বারবার বলা হয়েছে যে অর্ধেক যাত্রী নিয়ে তারা এই গণপরিবহনগুলো চলাচল করবে এবং তাদের যে যাত্রীদের ভাড়া, সেই ভাড়ার ক্ষেত্রেও তারা বলেছেন যে 60% ভাড়া তারা নেবেন। কিন্তু অধিকাংশ যানবাহনগুলোতে দেখা গিয়েছে তারা এই অতিরিক্ত যাত্রী নিচ্ছেন, এমনকি দাঁড়িয়ে পর্যন্ত তারা যাত্রী নিচ্ছেন। আমি আপনাকে দেখাচ্ছি যে এই মুহূর্তে যে আমি বাসটিতে রয়েছি, যে আসলে দর্শকদেরকে এবং যারা এই কর্মকর্তারা রয়েছেন এই বিষয়গুলো নিয়ে যারা দেখভাল করেন তাদেরকেই আর কি মূলত এই বিষয়গুলো জানানোর জন্য যে কিভাবে এই গণপরিবহনগুলোতে এই অধিক যাত্রী নিয়ে এই গণপরিবহনগুলো চলছে। এবং যাত্রীদেরও কিন্তু অভিযোগ রয়েছে যে আসলে এই তারা বলছেন যে এই অর্ধেক যাত্রী নিয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও এই গণপরিবহনের যে চালকরা তারা কিন্তু সেই বিষয়গুলো মানছেন না। তো আপনি তো জানেন যে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা রয়েছে, তারপরেও এই 2 সিটে আপনি বসছেন, এই বাস যারা চালক তারা কিছু বলেনি। কি করব, বাইর দিয়ে আমার কর্মস্থলে যেতে হবে। হ্যাঁ, আমি তো নাহলে তারা থাকতে হবে, বাসা তো নিচ্ছে না। হ্যাঁ, উঠছি, কোন কথা ছিল ওইখানে বলা মনে যাইছেন না, কড়া বসতে হবে। 40 টাকা ভাড়া নিছে টঙ্গী থেকে মহাখালী, 40 টাকা ভাড়া নিছে। তাবাসসুম, একটি বিষয় হচ্ছে যে আসলে এই যারা সাধারণ যাত্রী তাদের মধ্যে এক ধরনের উদাসীনতা রয়েছে, যে তারা জানেন যে আসলে এই বাসে অর্ধেক যাত্রী নিয়ে যেতে হয়, কিন্তু তারপরে তাদের কাজের প্রয়োজনে তারা এই বাসে চড়েন এবং এই সুযোগটাকে কাজে নিচ্ছেন এই বাস যারা চালকরা রয়েছেন, তারা কিন্তু এই যাত্রীদেরকে অধিক যাত্রী নিচ্ছেন এবং সেই ক্ষেত্রে যে 60% ভাড়া সেটাও কিন্তু অব্যাহত রয়েছে। মূল কথা বলা চলে যে করোনার যে নির্দেশনা সেই বিষয়গুলো কিন্তু আসলে এই গণপরিবহনে মানা হচ্ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তাবাসসুম। আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লকডাউনে গণপরিবহনে কতটুকু বিধিনিষেধ মানা হচ্ছে জানাতে বনানী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলী তালুকদার। আমরা এবার চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে করোনা স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে, কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারছে প্রশাসন, আদৌ তাদের কোনো ভূমিকা আছে কিনা সেখানে? ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আপনি যথার্থই বলছেন যে স্বাস্থ্যবিধি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন রমজানের আগে কিন্তু আসলে ঈদের কেনাকাটা শুরু, যেহেতু লকডাউন আসছে, কঠোর লকডাউন 14 তারিখ থেকে, তার কারণে কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু আমরা দেখছি যে মার্কেটগুলোতে। তেমনিভাবে ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু আসলে যে দোকান খুলে রেখেছেন, তারাও বলছেন কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য তারাও চেষ্টা চালাচ্ছেন, কিন্তু যে ক্রেতাদের যে ভিড় সেই ভিড়ের মধ্যে আসলে স্বাস্থ্যবিধি মানাটা অনেকটা মুশকিল হয়ে পড়ছে। তার কারণে কিন্তু চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। গতকাল 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে, আর সংক্রমিত হয়েছে আমাদের যে তথ্য আছে 500-র অধিক সংক্রমিত হয়েছে। আপনি অবশ্যই জানেন যে 24 ঘন্টা, তাহলে আপনি বুঝতে পারছেন প্রতিদিনে কিন্তু আসলে মৃত্যুর মিছিল কিন্তু বাড়ি হচ্ছে, এমনকি যে আক্রান্তের হারও কিন্তু চট্টগ্রামে প্রতিদিনে বাড়ছে। আইসিইউ সংকট থেকে নিয়ে হাসপাতালগুলোতে কিন্তু আসলে ঠাঁই পাওয়া অনেকটা মুশকিল হয়ে পড়ছে। নতুন হাসপাতাল তারা কিন্তু তৈরি করছেন, এমনকি কোনো জায়গায় সিট তৈরি করছেন। তেমনিভাবে কিন্তু আমরা দেখেছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবিধি শুধু আসলে যে মার্কেটগুলোতে নয়, যে পরিবহনগুলোর কথা যদি আমরা আপনাকে দেখাই, পরিবহনগুলো দেখছেন কিন্তু যেমন খুশি তেমনভাবে তারা পরিবহন চালাচ্ছেন। যেখানে সীমিত পরিসরে যাত্রী পরিবহন করার কথা রয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে একেবারে সীমিত পরিসরে নেই, কিন্তু ভাড়া যে 60% নেওয়ার কথা রয়েছে এর চেয়ে বেশি তারা ভাড়া নিচ্ছে। সব মিলে বলা যায় যে মানুষের যে সচেতনতা, সেই সচেতনতা এখনও পর্যন্ত মানুষের কিন্তু সেভাবে সচেতনতা নেই, তার কারণে কিন্তু সংক্রমিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এখন থেকে যদি মানুষ সচেতন না হয় তাহলে কিন্তু আসলে সংক্রমণের হার আরও বাড়তে পারে, মৃত্যুর মিছিল আরও ভারী হতে পারে। তার কারণে কিন্তু এখন থেকে মানুষকে কিন্তু আসলে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে।
জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লকডাউনের নির্দেশনা কতটুকু মানা হচ্ছে, কতটুকু পালন করছে স্বাস্থ্যবিধি সাধারণ মানুষ জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নিম পাতা গরম পানিতে ভিজিয়ে খাওয়া, দিনে কয়েকবার হালকা চা খাওয়া, এছাড়া ভিটামিন সি খাওয়ার মতো বিষয়গুলো করোনা মোকাবেলায় বিশেষ সহায়তা করে বলে জানান অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। তার মতে শতভাগ না হলেও টিকা করোনার বিরুদ্ধে কাজ করে অনেকটাই, তাই সবাইকে টিকা নেওয়ার পরামর্শ তার। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষণাগারে স্বল্প মূল্যের করোনা ভাইরাস শনাক্তের কিট আবিষ্কার করে আলোচিত হয়েছিলেন অণুজীব বিজ্ঞানী বিজন কুমার শীল। 2003 সালে তিনি সার্স ভাইরাস দ্রুত নির্ণয়ের পদ্ধতিও আবিষ্কার করেন। করোনা মহামারীকালে সাধারণ মানুষকে দিয়েছেন অনেক উপকারী বার্তা। বিজন কুমার শীলের মতে বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় ব্যাপক সংক্রমণ শুরুর অন্যতম কারণ মানুষের সচেতনতার অভাব। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দেন তিনি। দিনে 5-6 বার আপনি হালকা চা দিয়ে আপনি নরমালি করতে পারেন এবং হালকা চা খেতে পারেন। আর যদি চা না থাকে তাহলে নিম পাতা গরম পানির মধ্যে দিলে, ওটা বেটে গরম পানির মধ্যে দিলে একটা সবুজ একটা রস বেরিয়ে আসে জলের, ওটা আপনি যদি গার্গল করেন ওটা কিন্তু আরো ভালো। ভিটামিন সি যেটি 250 মিলিগ্রাম পাওয়া যায় সেটা না, একটা পাওয়া যায় 1 গ্রামের, একটা টিউবে 10টা থাকে। যিনি ইনফেক্টেড হয়েছেন তিনি যদি দিনে 3টা নেন, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে পানি ছেড়ে দিয়ে খান, তাহলে কিন্তু এই ভিটামিন সিটা খুবই ইম্পর্টেন্ট কাজ করে। সেটি হচ্ছে যে সাইটোকাইন স্ট্রম, যেটা লাঞ্চে পানি আনে যেটা, ওটা প্রতিহত করে। দেশে এরই মধ্যে করোনার দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, আছে যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টও। সব টিকা সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে না এমন কথা ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে। এ বিষয়ে ডক্টর বিজন কুমার শীলের পরামর্শ, টিকা অবশ্যই নিতে হবে। সাউথ আফ্রিকান এই ভাইরাসটা কিন্তু যারা আগে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছে এবং যাদের ভ্যাকসিন করা হয়েছে, সেই সমস্ত মানুষের শরীর থেকে রক্ত নমুনা নিয়ে এই ভাইরাসের সাথে টেস্ট করে দেখা গেছে যে 40% মানুষের রক্ত নমুনা বা রক্তরস এই ভাইরাসকে কোনোভাবেই ইউটিলাইজ করতে পারেনি, নিষ্ক্রিয় করতে পারেনি। আর 60% যা পেরেছে এদেরও ক্ষমতা অনেকাংশে কম। রোগীর হসপিটালে যাওয়ার পরিমাণটা কমছে বা আইসিইউ ইউনিটে যাওয়ার পরিমাণ কমছে, ফ্যাটালিটি কমছে, মৃত্যু হার কমছে। সুতরাং সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়াটাই ভালো। তার মতে জ্বর, ডায়রিয়া, মাথা ব্যথার পাশাপাশি করোনার নতুন নতুন উপসর্গও দেখা দিতে পারে। এজন্য মাস্ক পরা, বারবার হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখার উপরে বিশেষ জোর দেন অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মিতা হক, তবে 4 দিন আগে করোনা নেগেটিভ হয়েছিলেন তিনি। মিতা হক কিডনিজনিত রোগে ভুগছিলেন। শনিবার ডায়ালিসিসের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সে সময় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা জানান মিতা হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা আর হয়নি। আজ বেলা 11টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ছায়ানটে নেওয়া হবে। তাকে দাফন করা হবে কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায়। প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী সঙ্গীতশিল্পী মিতা হক, তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। মিতা হক ও খালেদ খান দম্পতির কন্যা জয়িতাও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। দর্শক, আমাদের সহকর্মী মাসুদা লাবণী আছেন ছায়ানটে, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লাবণী, মিতা হকের মরদেহ তো ছায়ানটে আনার কথা রয়েছে বেলা 11টার দিকে, কখন আসবে কিংবা আদৌ এসেছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে, সেখানে কি আয়োজন চলছে সেখানে?
তাবাসসুম, আপনাকে যদি দেখায় আমার পেছনে যে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি দেখছেন, এই অ্যাম্বুলেন্সটিতে করে কিন্তু মিতা হকের মরদেহ ছায়ানটি নিয়ে আসা হয়েছে এখন থেকে 10 মিনিট আগে। এবং জানেন, আপনি যে বলছিলেন যে আজ সকাল 6টার পর কিন্তু তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে মারা যান এবং গত 26 মার্চ কিন্তু তিনি করোনা পজিটিভ হওয়ার পর বাসায় আইসোলেশনে ছিলেন। এরপরে 29 মার্চ কিন্তু তাকে বাসায় নিয়ে যাওয়া হয়, করোনা নেগেটিভ হয় এবং পরবর্তীতে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর আবার হাসপাতালে নিয়ে আসা, অর্থাৎ শনিবারে কিন্তু তাকে আবার হাসপাতালে নিয়ে আসা এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তিনি কিন্তু সেখানে ভেন্টিলেশনে ছিলেন এবং আজকে ভোরে কিন্তু সেখানে মারা যান। সেখান থেকে সকাল 8:30টার দিকে তার মরদেহ নিয়ে আসা হয় মোহাম্মদপুরে, সেখান থেকে গোসল করিয়ে এখানে নিয়ে আসা হয়েছে ছায়ানটে এবং এখানে কিন্তু তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরবর্তীতে কি পদক্ষেপ সেটা জানার জন্য আমরা কিন্তু মিতা হকের তার মেয়ের জামাই যে শাহিন, তার সাথে একটু কথা বলতে চাই। শাহিন ভাই, একটু বলবেন যে এর পরবর্তীতে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এবং কোথায় দাফন করা হবে? আচ্ছা, যেটা হচ্ছে উনি তো চলে গেলেন 6:20 সকাল। ডায়ালিসিস চলছিল, 5 বছর ডায়ালিসিস করেছে, তারপরে কোভিডে আক্রান্ত হয়েছিল, কোভিড থেকে সে নেগেটিভ হয়েছে 4-5 দিন আগে। তারপর বাসায় নিয়ে গিয়েছিলাম হসপিটাল থেকে, হঠাৎ করে অসুস্থতা বোধ করায় কালকে সকাল থেকে অসুস্থতা বোধ করছিল, এর জন্য তাকে আইসিইউতে নেওয়া হলো। আইসিইউ থেকে পরে ভেন্টিলেশনে দিয়ে দিল। তো আজকে সকাল 6:20 চলে গেছেন। এখানে ছায়ানটে আসলে 11টার সময় আসার কথা, তো আমরা একটু আগে চলে এসেছি। 11টার সময় এখানে টাইম দেওয়া আছে, 11টার থেকে এখানে হাফ অ্যান আওয়ার থাকতে পারে অথবা যতক্ষণ লাগে। এখান থেকে আমরা নিয়ে চলে যাব কেরানীগঞ্জের আটি বড় মনোহরিয়া, তার পৈতৃক যে কবরস্থান আছে তার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। সবাই দোয়া করবেন। তাবাসসুম, যেটি শুনছিলেন, এখানে কিন্তু ছায়ানটের শিল্পী যারা আছেন তারা আসছেন। লাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মিতা হকের মরদেহ ছায়ানটে নেওয়া হয়েছে। আমাদের সহকর্মী মাসুদা লাবণী সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে। এবার নগদের সৌজন্যে 50 বছরের বাংলাদেশ বিজয় থেকে অর্জনে। স্বাধীনতার 50 বছরে বাজেটের আকার বেড়েছে 760 গুণ। করোনা মহামারীর মধ্যেও চলছে 2021-22 অর্থ বছরের বাজেট তৈরির কাজ। অর্থমন্ত্রী নিয়মিত অনলাইন বৈঠক করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে। তার সাথে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও অংশীজনদের দাবি দাওয়া শুনতে নিয়মিত অনলাইন বৈঠক করছেন। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই প্রায় 6 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ। সরকার যে বছর বড় পরিসরে আয়োজন করছে সুবর্ণ জয়ন্তী, সেই বছরে সবচেয়ে বড় ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের চিন্তাও করছে অর্থ মন্ত্রণালয়। তবে সে যাত্রায় বড় বাদ সেধেছে করোনা মহামারী। অন্যান্য বছর বাজেটের আগে অংশীজনদের সাথে ধাপে ধাপে বৈঠক হয় অর্থ মন্ত্রণালয়ের। এবছর মহামারীতে তা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। সম্প্রতি 12টি ব্যবসায়ী চেম্বারের সাথে অনলাইন বৈঠক করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, যার মধ্যে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, এমসিসিআই এর মতো গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নিয়েছেন। আমাদের যে বাজেট টিম, যারা বাজেটটি প্রণয়নের সাথে সম্পৃক্ত কাজ করে যাচ্ছে, যেগুলো আমাদের দেশের জন্য উপযোগী, দেশের মানুষের জন্য কল্যাণমুখী এবং আমাদের ডেফিনেটলি সরকার সেগুলোকে বিবেচনায় নেবেন। জুনের প্রথম সপ্তাহেই 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণার সব প্রস্তুতি রয়েছে অর্থমন্ত্রীর। জানা গেছে সেই বাজেটের আকার হতে যাচ্ছে 5,93,000 কোটি টাকা, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও ধরা হতে পারে 3,83,000 কোটি টাকা। আর মহামারীর মধ্যেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হবে 7.7%।
ইতোমধ্যে আমরা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মিটিং করতে অভ্যস্ত হয়েছি এবং সঙ্গত কারণেই মাননীয় অর্থমন্ত্রী স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে অনলাইনে মিটিং করছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে মানুষের জীবন বাঁচাতে দিক নির্দেশনার প্রয়োজন। মোটামুটিভাবে সকল পেশার মানুষের দাবি দেওয়া বা তাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা হতেই পারে এবং অর্থমন্ত্রী মহোদয় তাদের কাছ থেকে শুনতে পারবেন। এছাড়া আগামী বাজেটে প্রণোদনা বাড়িয়ে বেসরকারি খাতকে চাঙ্গা করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী সপ্তাহে কঠোর লকডাউনের মধ্যেও ব্যাংক ও শেয়ার বাজার খোলা থাকবে কিনা তা নিয়ে নতুন প্রজ্ঞাপন হাতে আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, আগামীকাল রোববার পর্যন্ত আগের প্রজ্ঞাপন অনুযায়ী চলবে লেনদেন কার্যক্রম। রোববার সরকার যে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী ব্যাংকিং লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হবে। তবে ব্যাংকাররা মনে করেন, মহামারীর মধ্যে ব্যাংক বন্ধ থাকলে আরও বেশি জটিলতায় পড়বে সাধারণ মানুষ। যদিও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আগেই জানিয়েছে, মানি মার্কেট খোলা থাকলে বন্ধ হবে না পুঁজিবাজারের লেনদেন। শনিবার সংস্থাটির মুখপাত্র রেজাল করিম গণমাধ্যমের কাছে এক বার্তা পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এক সপ্তাহে লকডাউন ঘোষণায় ব্যাংকিং সেবার পরিধি কমিয়ে 2.5 ঘন্টা এবং পুঁজিবাজারের লেনদেন 2 ঘন্টা করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের বাগো শহরে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 82 জন নিহত হয়েছেন। অধিকার বিষয়ক সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স ও স্থানীয় গণমাধ্যমের বরাত এ তথ্য দিয়েছে এপি। মার্কিন গণমাধ্যমটি জানায়, ইয়াঙ্গুন থেকে 90 কিলোমিটার দূরবর্তী বাগো শহরে শুক্রবার রাত থেকে দফায় দফায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নিহতদের মরদেহগুলো সেনাবাহিনী ট্রাকে করে নিয়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুরো এলাকা ঘিরে রাখায় হতাহতের সংখ্যা সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে এই সংখ্যা 80 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এএপিপি ও মিয়ানমার নাও। নিজ দেশে সামরিক বাহিনীর দমন পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের প্রতিনিধি খাও মোয়েতুন। ভারতের উত্তরপ্রদেশে শনিবার যাত্রী বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 45 জনেরও বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। টাইমস অব ইন্ডিয়া জানায়, একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সন্ধ্যায় লখনৌর দিকে যাচ্ছিল লরিটি। এতে নারী ও শিশু যাত্রীরাও ছিল। পথের মধ্যে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে 35 ফুট গভীরে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় 10 জন, আহত হয় অনেকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসারত অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও করোনা প্রসঙ্গ। এ পর্যন্ত দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। এদিকে এখনো হাসপাতালে আক্রান্ত রোগী বাড়ছে। বেড, আইসিইউ ও অক্সিজেন সংকটের কারণে ভর্তি হতে পারছেন না অনেকেই। দর্শক, রাজধানীর শ্যামলীর বক্ষব্যাধি হাসপাতালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রিশাদ হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রিশাদ, হাসপাতালের টিকা ও করোনা রোগীদের চিকিৎসা সেবার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে সেখানে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে হাসপাতালগুলোতে কিন্তু এই আইসিইউ এবং যে বেড সেটির সংকট রয়েছে, সেই সাথে অক্সিজেন যে সরবরাহ সেটিরও কিন্তু বেশ খানিকটা সংকট রয়েছে। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে। এখানে করোনার টিকা দেওয়া হচ্ছে এবং গতকাল আপনি জানেন যে 1,31,000-এর কিছু বেশি মানুষ টিকা গ্রহণ করেছে এবং দ্বিতীয় ডোজের টিকার কথা বলছি। এবং তার আগে কিন্তু 55 লাখের বেশি মানুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করেছে। এবং একই সাথে হাসপাতালগুলোতে যে আসলে আইসিইউ, অক্সিজেন এবং বেড যে সংকট রয়েছে, সেই সংকট নিরসনে কিন্তু সরকার আরও বেশ কিছু হাসপাতাল
হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল এবং একই সাথে বেশ কিছু হাসপাতাল, সরকারি বেসরকারি হাসপাতালে এই করোনার যে শয্যা সংখ্যা সেগুলো বাড়ানোর চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে আজকে এই হাসপাতাল পরিদর্শনে আসার কথা রয়েছে। আজকে এখানকার যে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার, তিনি এখানে আসবেন, এই হাসপাতাল পরিদর্শন করবেন এবং একই সাথে আরও একটি হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে। সবকিছু মিলে আসলে এই কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটিকে বলা হচ্ছে সেই সিস্টেমটিকে আরেকটু পাকাপোক্ত করতে বা পাকাপোক্ত করে দাঁড় করাতে বেড সংখ্যা, অক্সিজেন সরবরাহের সংখ্যা এবং একই সঙ্গে আইসিইউ শয্যার সংখ্যা বাড়ানোর নিয়ে কিন্তু বেশ খানিকটা তোড়জোড় চলছে এবং সেই কাজগুলো খুব দ্রুত সময়ের ভিতরে শেষ করতে চান স্বাস্থ্য অধিদপ্তর। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হাসপাতালে টিকা ও করোনা রোগীদের চিকিৎসা সেবা পরিস্থিতি কেমন জানাতে রাজধানীর শ্যামলীর বক্ষব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিশাদ হাসান। নিউজ 24 সকাল 10টা সংবাদ এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bt.tv। সবাইকে ধন্যবাদ।